मॉर्निंग डे स्टूडेंट वेलकम टू द वे ऑफ सॉल्यूशन नंबर 1 स्टडी चैनल वेस्ट बेंगल। तो আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছো জিকে জিএস কিং থেকে আমাদের মক টেস্ট নাম্বার 7। তো 7 নাম্বার মক টেস্টে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো প্রত্যেককে যারা কানেক্ট আছো, এখানে আমরা 25 কোশ্চেন আলোচনা করব, সায়েন্স, ইতিহাস, ভূগোল সব রকম মিশিয়ে। এবং তোমরা কত পাচ্ছো এই সেটে অবশ্যই কিন্তু নোট করবে নিজেদের মতো করে। তো আমাদের যে ক্লাস রুটিন আছে নভেম্বরেও কিন্তু সেম ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। আমার ক্লাস সকাল 7:30 থেকেই পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন। এবং অন্যান্য ক্লাসগুলি কোথায় কোথায় হচ্ছে, কোন চ্যানেলে হয় এখানে দেওয়া আছে, তোমরা এক ঝলকে দেখে নাও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেক ক্লাসের লিংক বা নোটিফিকেশন তুমি পাবে। দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকে জয়েন করে নেবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। পাশাপাশি বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে এবং শুরু হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0 ভার্সন, অর্থাৎ এই কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আমাদের 6 নম্বর ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। WBKP ব্যাচ চলছে, WBPKP SI মেন তার ব্যাচ চলছে, ফ্ল্যাগশিপের ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, আপার প্রাইমারি ব্যাচ চলছে, রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ কিন্তু চলছে। তো এতগুলো ব্যাচ, এর পাশাপাশি আরো অনেক তুমি যদি অ্যাপ ওপেন করো দেখতে পাবে। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই জয়েন করবে, হেল্পলাইন নাম্বার রয়েছে, প্রয়োজনে একবার ফোন করে যোগাযোগ করে নেবে। তো আমরা চলো আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করি। প্রত্যেকে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত ক্লাসটি করতে থাকো, আশা করি ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 1, নিচের কোনটি অচম্বক পদার্থ? নিচের কোনটি অচম্বক পদার্থ? অচম্বক পদার্থ কি বা চুম্বক পদার্থ কি, এটা আগে আমাদের জানতে হবে। আমরা চুম্বক প্রত্যেকে জানি, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় যে সমস্ত পদার্থ বা বস্তু তাদের আমরা বলি চুম্বক পদার্থ। চুম্বক দ্বারা যারা আকৃষ্ট হয় আর যারা আকৃষ্ট হয় না তারা হচ্ছে অচম্বক পদার্থ। চুম্বক দ্বারা আকৃষ্ট কারা হয়? লোহা হয়, কোবাল্ট হয়, নিকেল হয়, স্ট্যালয়, পারমালয়, কিছু সংকর ধাতু যাদের কথা বলছে, স্ট্যালয়, পারমালয়, অ্যালনিকো, এই সমস্ত সংকর ধাতুগুলোও কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তো এদেরকে আমরা চুম্বক পদার্থ বলবো। আর যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, লোহা, ইস্পাত, নিকেল, দস্তা, এখানে দস্তা আমরা বলবো যেটা অচম্বক পদার্থ, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তো এখানে এই যে অপশনগুলো আছে এগুলোকে আমরা বলছি চুম্বক পদার্থ। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে তাদের আমরা চুম্বক পদার্থ বলছি। এবং এই চুম্বক পদার্থকে কিন্তু কৃত্রিমভাবে চুম্বক তৈরি করা যায়। তো আমরা কৃত্রিম চুম্বক তৈরি করি এই চুম্বক পদার্থ দিয়ে। তুমি যদি বলো এই একটা প্লাস্টিক, এটা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, হবে না, তাহলে এই বস্তুটাকে আমরা কিন্তু কৃত্রিমভাবে যত টেকনিক অ্যাপ্লাই করি না কেন চুম্বকে পরিণত করা সম্ভব নয়। কিন্তু লোহা, ইস্পাত, নিকেল এগুলোকে আমরা কৃত্রিমভাবে চুম্বক তৈরি করতে পারবো। কৃত্রিম চুম্বক তৈরি করার প্রস্তুতি কি আছে? দুটো পদ্ধতি আছে, এক হচ্ছে ঘর্ষণ প্রণালী, 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক প্রণালী, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের দ্বারা চুম্বকে পরিণত করা হয়। তো বিদ্যুৎ দ্বারা যে চুম্বক বা তড়িৎ দ্বারা যে চুম্বক তৈরি করা হয় সেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক। চুম্বক রিলেটেড আরেকটি আমরা প্রশ্ন এখানে রেখেছি, চুম্বকের আণবিক তত্ত্বের প্রথম ধারণা দেন কে? একটা চুম্বক আমরা ভিতরে যদি অণুগুলো দেখি তারাও একটা সুসজ্জিত থাকবে। ধরো একটা চুম্বকে কি থাকে, উত্তর মেরু একটা থাকবে, একটা দক্ষিণ মেরু। একটা দণ্ড চুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয় একটা সুতো বেঁধে, সে অলওয়েজ উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তো চুম্বকের দুটো ধর্ম আছে, একটা হচ্ছে দিক নির্দেশক ধর্ম আর একটা আকর্ষণী ধর্ম। তো এটা যদি একটা চুম্বক হয় তো এর ভিতরে বলা হচ্ছে অণুগুলোও একটা সজ্জায় সজ্জিত থাকবে, যেটা এই চুম্বকের আণবিক তত্ত্বে আমরা পাচ্ছি। এবং সেগুলো এরকম ভিতরে যে অণুচুম্বকগুলো পাওয়া যাবে তারাও এই সমান মেরু আকারে থাকবে। আর এটা ধরো একটা লোহা,
এর ভিতরে আমরা যদি এর অণুগুলোকে একটু দেখি, সেগুলো কিন্তু এরকম যে দাগ দিয়ে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি বোঝার জন্য, সেটা কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করবে না, ঠিক আছে, ইচ্ছা মতো থাকবে। আর এই চুম্বক যদি বলো এরকম একটা ভিতরের অণুগুলো একটা সুসজ্জিত থাকবে। এই ধারণা দিয়েছেন বিজ্ঞানী ওয়েবার। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। সমপ্রকৃতির দুটি চুম্বক মেরু কি করে? সমপ্রকৃতির দুটি চুম্বক মেরু, দুটি চুম্বক নিয়ে তুমি যদি চেক করো, ধরো এটা একটা দণ্ড চুম্বক, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। আর একটা চুম্বক তুমি নিয়েছো, এটা দক্ষিণ মেরু, এটা উত্তর মেরু। তো এরা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? আকর্ষণ বিকর্ষণ কোনটি করবে না, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সেটি নির্ধারিত হবে মেরুদ্বয় কোন মাধ্যমের মধ্যে অবস্থিত তার উপরে। তো এখানে সঠিক উত্তর কি করবে? দুটো যদি সমমেরু হয়, এ দিকে ঠেলবে, এ দিকে ঠেলবে, অর্থাৎ বিকর্ষণ করবে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা যদি বলি বিপরীত মেরু, তাহলে কি করবে? আকর্ষণ করবে। উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে, কিন্তু উত্তর মেরু বিকর্ষণ করবে, দক্ষিণ মেরু বিকর্ষণ করবে। সেই প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ চার্জের মতো, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করে, কিন্তু দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তো ঠিক একই থিওরি এখানেও কিন্তু প্রযোজ্য। একটা পরিবাহীতে আধান বাহক হচ্ছে কি? পরিবাহী যারা কি তড়িৎ পরিবহন করতে পারে, ধরো তাম আর তার, সেটি একটি পরিবাহী বা কন্ডাক্টর বলতে পারি। সেখানে যে আধানটা যাচ্ছে সেটা কে বহন করে নিয়ে যাচ্ছে? ইলেকট্রন, পজিট্রন, ফোটন নাকি মেসন? তাহলে এখানে আমরা কোন অ্যান্সারটি নেব? উত্তর হবে ইলেকট্রন। ইলেকট্রন, আমরা তড়িৎটাকে বলি ইলেকট্রনের স্রোত, তাই তো? কোশ্চেন নাম্বার 5, কোন তড়িৎ বর্তনীতে ফিউজ তার ব্যবহারের কারণ কি? ফিউজ তার কেন ব্যবহার করি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি তড়িৎ বর্তনীতে ফিউজ তার কেন ব্যবহার করা হয়? অপশন এ তে বলা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য, কোনো কারণে। অপশন বি তে আসছি, কোনো কারণে বর্তনীর লোড বেড়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। অপশন সি বিদ্যুৎ খরচ কম করা। অপশন ডি বলা হচ্ছে গৃহের তড়িৎ বর্তনীর শোভা বৃদ্ধি করা। তো এখানে কোন অপশনটি তোমরা সঠিক উত্তর করবে? কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা আশা করি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দেবে। অপশন বি যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। ফিউজ তার, ফিউজ তার হচ্ছে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। বর্তনীতে হঠাৎ লোড যদি বেড়ে যায়, তখন আমরা আমাদের যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বা মেশিন যেগুলো ইউজ করে থাকি, টিভি হোক, ফ্রিজ হোক বা অন্যান্য যন্ত্রপাতি, নষ্ট হয়ে যেতে পারে। সেটা যেন না হয়, ওই ফিউজ তারটা কি হবে? কেটে যাবে, দিয়ে বিদ্যুৎ সংযোগটা পুরোটা বিচ্ছিন্ন করে দেবে। তাহলে আর কি রিস্ক হলো না। ফিউজ তার কি দিয়ে তৈরি? এখন প্রশ্ন হচ্ছে ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? এটা পরীক্ষা প্রশ্ন আছে। টিন এবং সীসা। ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা দিয়ে তৈরি, যার গলনাঙ্কটা কম করা হয় সহজে, যাতে গলে যেতে পারে, আর রোধ বা রোধাঙ্কটা বেশি করা হয়। ঠিক আছে? তো এখানে ফিউজ তারের বৈশিষ্ট্য যদি বলা হয়, উচ্চ রোধাঙ্ক আর নিম্ন গলনাঙ্ক, এই বৈশিষ্ট্য দুটো মেনটেন করে ফিউজ তার তৈরি করা হয়, যেখানে টিন এবং সীসা ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 6, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার নিচে কোন রাশির একক? ভোল্ট তার সঙ্গে অ্যাম্পিয়ার যদি আমরা গুণ করি, তাহলে আমরা কি পাবো? তড়িৎ শক্তি, তড়িৎ আধান, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষমতা। তড়িৎ শক্তির একক আমরা কি জানি? বিওটি ইউনিট, বোট অফ ট্রেড ইউনিট, এইগুলো ব্যবহার করি। কত ইউনিট কারেন্ট খরচ হয়েছে সেটা আমরা বোট অফ ট্রেড ইউনিট, বা যেটাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা, এটাকে বলা হয়
কিলো ওয়াট ইন্টু আওয়ার। আচ্ছা, ওয়াট কিসের একক? ক্ষমতার একক। তড়িতের আধানের একক হচ্ছে কি বলতো? আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ বিভবের একক কিন্তু ভোল্ট। বিভবের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এখানে তড়িৎ ক্ষমতার একক হয়ে যাবে ভোল্টের সঙ্গে অ্যাম্পিয়ার যদি গুণ করে, অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা, এটা আমরা ওয়াট বলতে পারি তড়িতে। ঠিক আছে, এটাই হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার কিসের একক? তড়িতের ক্ষেত্রে ওয়াট হিসেবে আমরা এটা বলতে পারি। তড়িৎ ক্ষমতা, ক্ষমতার একক আমরা ব্যবহার করি ওয়াট, সেটাই। পরবর্তী কোশ্চেন আসবো, খালসা প্রবর্তন করেন কে? খালসা বাহিনী আর কি, ইতিহাস থেকে প্রশ্ন। গুরু নানক, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। তো 6টা প্রশ্ন সায়েন্স থেকে হলো, এখনো আছে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, যে কোশ্চেনগুলো তোমাদের হবে না অবশ্যই নোট করতে হবে, যেগুলো পারবে সেগুলো নোট না করলেও চলবে। আচ্ছা, খালসা প্রবর্তন করেন। খালসা একটা বাহিনী যেটা প্রবর্তন করেছিলেন বা খালসা বাহিনীকে গঠন করেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কততম গুরু ছিল? শিখদের 10ম গুরু। তিনি হচ্ছে 10 নম্বর, 10ম তথা শেষ শিখ গুরু। শেষ শিখ গুরু। প্রথম শিখ গুরু কে ছিল? অ্যাকচুয়ালি এই শিখ ধর্মটা শুরু হয়েছে কার হাত বরাবর? গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। গুরু নানক ভক্তিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন ভক্তিবাদী সাধক আমরা বলতে পারি। তো গুরু নানক তার যারা শিষ্য ছিল তাদেরকে বলা হতো শিখ। তো এবং তার বাণী, তার উপদেশগুলোই শিখ ধর্ম হিসেবে চলে এসছে ভারতে। গুরু নানক তাকে প্রথম গুরু বলা হয়। তারপর গুরু নানকের পরে গুরু অঙ্গদ, গুরু অঙ্গদের পরে গুরু অমর দাস 3 নম্বর, 2 নম্বর হচ্ছে গুরু অঙ্গদ, 3 অমর দাস, 4 গুরু রামদাস, যার সময় অমৃতসর স্বর্ণ মন্দির কাজ শুরু হয়। 5ম হচ্ছে গুরু অর্জুন, যার সময় স্বর্ণ মন্দির কমপ্লিট হয় এবং মুঘলদের সঙ্গে ঝামেলা শুরু হয় জাহাঙ্গীরের সঙ্গে। গুরু অর্জুনকে প্রাণদণ্ড দিয়েছিল জাহাঙ্গীর। 5ম। 6ষ্ঠ সম্ভবত গুরু হরগোবিন্দ ছিল, এটা দেখতে হবে। 7মে গুরু হরকৃষ্ণ, যাই হোক এরকম আছে, আমার ওই জায়গাটা আর খেয়াল নেই, মনে পড়ছে না। বাট 9 নম্বর তেগ বাহাদুর আর 10 নম্বর গুরু গোবিন্দ সিং, এটা হচ্ছে 9th। ওকে, 9 নম্বর গুরু তেগ বাহাদুর। তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কি বলতো? ঔরঙ্গজেব। এটা পরীক্ষা আছে। তো খালসা প্রবর্তন করেন। খালসা এক ধরনের বাহিনী এবং যার কথার অর্থ হচ্ছে পবিত্র সমাজ। 1699 সালে এই খালসা বাহিনী গঠন করেন গুরু গোবিন্দ সিং, যিনি 10ম তথা শেষ শিখ গুরু। তারপরে গুরুপদ কিন্তু আর ছিল না। পরবর্তী কোশ্চেন আসবো, হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কয়েকদিন আগে আমি একটা জলপ্রপাত নিয়ে ক্লাস করেছিলাম এবং সেখানে তোমরা দেখে থাকবে, এগুলো আলোচনা করেছিলাম। তো প্রত্যেককে বলবো ক্লাসগুলো একটু ফলো রাখতে। পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন জলপ্রপাত। সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে আছে হুড্রু জলপ্রপাত। সুবর্ণরেখা নদীর উপরে, ঠিক আছে। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প এটি কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, মহানন্দা, গোদাবরী। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুবই আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর কি হবে এখানে? নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা, যেটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত, পাশাপাশি শিব সমুদ্রম তোমার জলবিদ্যুৎ প্রকল্প আছে। মহানন্দা, যার উপরে হীরাকুদ বাঁধ রয়েছে, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, উল্লেখযোগ্য। পরবর্তী কোশ্চেন আসবো, সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সালাল এটা জম্মু কাশ্মীর চন্দ্রভাগা নদীর উপরে আছে, ঠিক আছে। বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো নদী
এবং ভূপ্রকৃতি। যদি জিওগ্রাফির বলো দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট সব থেকে, একটা নদ নদী আর ভূপ্রকৃতি, এই দুটো থেকে প্রশ্ন তুমি পাবে। এবার নদী রিলেটেড কিন্তু এইগুলোই, নদীর তীরবর্তী শহর, ঠিক আছে, নদীর উপরে কোন জলবিদ্যুৎ প্রকল্প, কোন তোমার জলপ্রপাত, কোন বাঁধ আছে, এইগুলো নদ নদী রিলেটেড আলোচনা। বদ্রীনাথ শহর যেটা কোথায় বলতো, উত্তরাখণ্ডে আছে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এবং এটি অলকানন্দা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ শহর। অলকানন্দা নদী এবং ভাগীরথীর মিলিত প্রবাহ কি নাম হচ্ছে বলতো? দুটো নদী, একটা হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থলটা কোথায়? ভাগীরথী। এই দুটো নদীর মিলিত প্রবাহ কিন্তু আমাদের গঙ্গা নদী, যেটা ভারতের প্রধান নদী, দীর্ঘতম নদী গঙ্গা। তাহলে গঙ্গা নদী কিন্তু দুটো নদীর মিলিত প্রবাহ, একটি হচ্ছে অলকানন্দা আর একটি হচ্ছে ভাগীরথী। এই দুটো নদী মিলিত হয়েছে যে স্থানে, জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। টোটাল 5টা প্রয়াগ আছে, অলকানন্দার সঙ্গে মন্দাকিনী, অলকানন্দার সঙ্গে নন্দাকিনী, অলকানন্দার সঙ্গে পিণ্ডারী নদী, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, তাই তো। ফাইনালি দেবপ্রয়াগ, যেখানে দুটো নদী মিলিত হচ্ছে, অলকানন্দা এবং ভাগীরথী, এবং তারপর এই দুটো নদীর মিলিত প্রবাহ নাম হয়ে যাচ্ছে গঙ্গা নদী। খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 12, 9 ডিগ্রি চ্যানেল নিম্নের কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? 9 ডিগ্রি চ্যানেল, সঠিক উত্তর কি হবে? ভারত শ্রীলঙ্কার মধ্যে কি আছে? পক প্রণালী, মান্নার উপসাগর, মালদ্বীপ মিনিকয়, এর মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, লাক্ষাদ্বীপ মিনিকয় 9 ডিগ্রি চ্যানেল, আন্দামান নিকোবরে 10 ডিগ্রি চ্যানেল। এগুলো খেয়াল রাখতে হবে। আন্দামান নিকোবরের মধ্যে আছে পক প্রণালী ও মান্নার উপসাগর। 8, 9, 10 মালদ্বীপ মিনিকয় 8 ডিগ্রি, 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ মিনিকয়। লাক্ষাদ্বীপের ভিতরে একটা দ্বীপ কিন্তু মিনিকয় দ্বীপ। আন্দামান নিকোবর 10 ডিগ্রি চ্যানেল দ্বারা সংযুক্ত বা বিচ্ছিন্ন, যাই হোক বলো। আচ্ছা, গাছের পাতা সবুজ দেখায় কেন? দারুণ একটি প্রশ্ন, যেটি সায়েন্সের। পাতা সবুজ রং শোষণ করে, পাতা সবুজ রঙের আলো প্রতিফলিত করে, পাতা ক্লোরোফিল থাকে, কোনোটি নয়। তো আমরা প্রত্যেকে জানি যে উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল নামক সবুজ একটা রঞ্জক থাকে, যার জন্য পাতার রং সবুজ হয়। কথাটা ভুল নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ক্লোরোফিল থাকে, সেটা সূর্য থেকে আসা নীল এবং লাল আলোটাকে শোষণ করে নেয়, আর সবুজটা শোষণ করে না, ওটা প্রতিফলিত করে। বলা হচ্ছে ওই কারণেই নাকি গাছের পাতা আমরা সবুজ দেখি। বলা হচ্ছে পাতা সবুজ রঙের আলোটাকে প্রতিফলিত করে, নীল লাল বাদ বাকিগুলো শোষণ করে নিচ্ছে আর সবুজটাকে রিফ্লেক্ট করছে, যার কারণে গাছের পাতাকে আমরা সবুজ দেখি। এখন যদি বলো সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করে কিসের প্রভাবে? ক্লোরোফিলের প্রভাবে। এটা কিন্তু সঠিক। আলী আকবর খান, ওস্তাদ আলী আকবর খান নামটা তোমরা অনেকে শুনেছো। কোন বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত ছিলেন? নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? বাঁশি, তবলা, সরোদ, সিতার। সিতার কোনটি হবে? কোশ্চেন নাম্বার 14, ওস্তাদ আলী আকবর খান তিনি যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সেটার নাম হচ্ছে সরোদ, অপশন সি। ওস্তাদ জাকির হোসেন তবলা, পান্নালাল ঘোষ বাঁশি, হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া বিখ্যাত বাঁশি তোমার সঙ্গে যুক্ত শিল্পী। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 15, জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? বায়ুর বুদবুদ অর্থাৎ বায়ুর বুদবুদ গোলাকার হয়, তার কারণ পৃষ্ঠটান। জলের মধ্যে এর কারণ কি হবে? বুদবুদ মানে বোঝো তো, ওই সেই ছোট বাচ্চারা বিভিন্ন গেজা গেজা নিয়ে এরকম ফু দেয়, দিয়ে যে গোল গোল
মানে বেলুন বেলুন মতো দেখায়, ওটা হচ্ছে বুদবুদ, চকচক করে, কিন্তু জলের মধ্যে এমনিতেও চকচক করে। তার কারণ হচ্ছে এখানে কি হয়, আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ বিচ্ছুরণ আলোর বর্ণের জন্য। কোশ্চেন নাম্বার 15, এখানে অপশন এ যারা করবে তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক। আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যার কারণে এই বায়ুর বুদবুদ চকচক করে। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? কোশ্চেন নাম্বার 16, আর্য মহিলা সমাজ যার প্রতিষ্ঠাতা কে বলতে হবে। দয়ানন্দ সরস্বতী, অ্যানি বেসান্ত, পণ্ডিতা রামাবাই, অপশন ডি বিনোবা ভাবে। কোশ্চেনটা বোঝা গেছে? আর্য মহিলা সমাজ প্রতিষ্ঠাতা পণ্ডিতা রামাবাই, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। সালটা 1882 সালে। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায় কোন মৃত্তিকা? পাললিক মৃত্তিকা, ল্যাটেরাইট, হিউমাস, লবণাক্ত। কোন মৃত্তিকা দেখা যায়? মোহনা বলতে কি? নদী যেখানে গিয়ে মিলিত হচ্ছে, কোন একটা বৃহৎ নদী বা সমুদ্রের সঙ্গে। তো বিভিন্ন নদী মোহনায় কোন মাটি আমরা দেখতে পাই বলো? পাললিক বা পলিমৃত্তিকা, ল্যাটেরাইট, হিউমাস নাকি লবণাক্ত মৃত্তিকা? তো নদী যেখানে যুক্ত হচ্ছে মোহনায়, সেখানে আমরা কিন্তু লবণাক্ত মৃত্তিকায় দেখতে পাই। পলিমৃত্তিকা হচ্ছে নদীর চলাচলের পাশাপাশি অঞ্চলে, মানে পার্শ্ববর্তী অঞ্চলে, নদীর উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাবো পলিমৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা আমরা যেখানে লাল মৃত্তিকা মালভূমি পাহাড়ি অঞ্চলের পাদদেশে হিউমাস মৃত্তিকা দেখা যায়, যেখানে গাছের পাতা পচে বাদামি রঙের মৃত্তিকা তৈরি করে। আচ্ছা, আঞ্চলিক নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন কে? আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন? মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি, মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাজ্যপাল। বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। এসআইআর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। যাই হোক, তো এই নির্বাচন কমিশনার তাকে আঞ্চলিক মানে ধরো রাজ্যের, পদচ্যুত করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি পারেন। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 19, ভারতের সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? আর্টিকেল 40, 41, 42, 43। প্রত্যেক অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি করতে হবে বলো? ভারতের সংবিধানের 243 আর্টিকেল থেকে শুরু হচ্ছে। 243 থেকে পঞ্চায়েত পৌরসভা আছে, 43 ABCD থেকে শুরু করে ZG পর্যন্ত আছে পঞ্চায়েত প্রথম, তার পৌরসভা। পাশাপাশি পঞ্চায়েত সম্পর্কে আর্টিকেল 40তেও কিছু কিন্তু বলা হয়েছে। পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে 40 নম্বর ধারাতে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো চলছে একটু দেখে রাখো। কম্বাইন্ড ফাউন্ডেশন 6.0 ভার্সন, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একদম নিউ ব্যাচ, যেটা 11 তারিখ থেকে শুরু হচ্ছে। 11 নভেম্বর, 11/11/25 থেকে শুরু হচ্ছে। এই ব্যাচটি কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য একসঙ্গে ডিজাইন করা আছে, তুমি সব রকম পরীক্ষা দিতে পারবে এই ব্যাচ নিলে। ওকে, পাশাপাশি অন্যান্য ব্যাচ তো রয়েছে, স্পেশালি রিসেন্ট যে ব্যাচগুলো খুব ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ ব্যাচ এসআই এর জন্য। ফ্ল্যাগশিপের ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে, খুব ইম্পর্টেন্ট ব্যাচ। রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ, আপার প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু আছে। এছাড়া আমাদের তোমরা পাচ্ছ যে বিভিন্ন একদম আলাদা আলাদা ব্যাচ, অর্থাৎ জিকের জন্য আলাদা ব্যাচ পাচ্ছ, শুধু ম্যাথের জন্য ব্যাচ পাচ্ছ, শুধু রিজনিং এর জন্য ব্যাচ পাচ্ছ, পাশাপাশি শুধু ইংলিশের জন্য কিন্তু ব্যাচ পাচ্ছ। তো যার যেমন পছন্দ সে সেরকম ব্যাচ নিতে পারে। কোশ্চেন নাম্বার 21, এখানে একটা প্রশ্ন শর্ট আছে,
19 পরে 21 হয়ে গেছে। চলো পরবর্তী কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 21 ধরো, বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? বিহু লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটি কিন্তু পরীক্ষায় খুবই আসে। উত্তর কি হবে এখানে? উড়িষ্যা, আসাম, উত্তর ভারত, কেরল। উত্তর হবে আসামে। গন্ধেশ্বরী এবং ধলকিশোর নদীর তীরে অবস্থিত কোন শহরটি? গন্ধেশ্বরী এবং ধলকিশোর নদীর তীরে অবস্থিত কোন শহর? আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাঁকুড়া, শান্তিনিকেতন। তো এখানে সঠিক উত্তর হবে বাঁকুড়া শহর। জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায়? জলঢাকা নদীর উৎপত্তি স্থল কোথায় আছে? চুম্বী উপত্যকা, সিকিমের জেমু হিমবাহ, সিকিমের বিদ্যাং হ্রদ, নাকি সিমালাহারি পর্বত? জলঢাকা নদী তার উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন হচ্ছে। সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। তোরসা হচ্ছে ভুটানের চুম্বী উপত্যকা থেকে উৎপত্তি লাভ করে। বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি হলো কোন তাপমাত্রা হবে? বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে বরফ হয়, জমে যায় মানে বরফ হয়। জল জমে গেলে কি হবে? বরফ হবে। সেই টেম্পারেচারটা কত হবে? 0 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 কেলভিন। তো আমরা প্রত্যেকে জানি যে এক জল বরফ হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে। এটা তো অবশ্যই সঠিক নাকি? 0 ডিগ্রি ফারেনহাইট কিন্তু নয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ হবে, ফারেনহাইট নয়। এটা তুমি বলতে পারো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইটে জল জমা শুরু হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 ডিগ্রি ফারেনহাইট। এই 32 ডিগ্রি ফারেনহাইট মানে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, কেলভিন স্কেলে হবে 273। এই যে বিভিন্ন স্কেলগুলো আমরা ব্যবহার করছি সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কোনটা কোন ফরম্যাটে আছে। আমরা সেন্টিগ্রেড স্কেল 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, যেখানে জল বরফ হচ্ছে আর এখানে বাষ্প হচ্ছে, জলটা বাষ্প হবে। সেটাই ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইট, আর এটাই কেলভিনে 273 কেলভিন থেকে 373 কেলভিন। এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কোশ্চেন নাম্বার 25, স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভায় সভাপতিত্ব করেন? রাষ্ট্রপতি মনোনীত সদস্য। আচ্ছা, লোকসভাতে স্পিকার করবে, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার করবে, এবং ডেপুটি স্পিকার না থাকলে স্পিকার ঘোষিত চেয়ারম্যান প্যানেলের কোন সদস্য করতে পারে। লাস্ট কোশ্চেন, এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আমরা আজকের সেশন এখানে এন্ড করব। 26 কোশ্চেন হয়েছে এবং তোমাদের আমি 25 কোশ্চেনে বলবো ক্যালকুলেশন করো, হিসাব করো। এই ছিল 25টি কোশ্চেন। এই 25-এ তোমার স্কোর কত হলো একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং তুমি একটা ডায়েরি করো, একটা খাতায় লিখে রাখো কোন সেটে কত পাচ্ছ। 4-5টা হলে তুমি একটা অ্যাভারেজ করো, যেটা তুমি পাচ্ছ ওটাই তোমার এখন লেভেল আছে জিকে পার্টে। অন্তত 19-20 হবে না, দেখবে একদম সেম। ধরো 4টে সেট 4-25 100টাই তুমি পেয়েছো 70, তোমার লেভেল 70। তুমি যে কোনো সেট পরীক্ষা দাও 70-এর আশপাশেই তুমি পাবে। এবার এই লেভেলটা কি করে স্যার বাড়বে? তোমাকে যেগুলো ভুল হয়েছে সেগুলো আগে তোমাকে দেখতে হবে, কোন সাবজেক্টে ভুল হচ্ছে
এবার কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে ভুল হচ্ছে সেগুলো তোমাকে পড়ে নিতে হবে। যে ঘাটতিগুলো আছে সেটাই হচ্ছে উদ্দেশ্য খুঁজে বার করার, সেগুলো যে ঘাটতি খুঁজে পাবে সেগুলোকে রিকভার করতে হবে, পড়ে সেগুলোকে কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার লেভেলটা আস্তে আস্তে হাই হবে। তো আমাদের সেশন এখানে এন্ড হলো। তোমরা প্রত্যেকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে রাখো, এবং TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সেখানে আমাদের বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু চলছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।